এবার ভারতের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হলেন এক মুসলিম ডাক্তার। এবং এই ঘটনা যদি আপনারা শোনেন তাহলে নিঃসন্দেহে বুঝবেন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা আসলে সমাজের বিভিন্ন স্তরে কিন্তু ছড়িয়ে আছে। মানে একজন ডাক্তার তিনি দেশের সঙ্গে গাদ্দারি করছেন এবং নিয়মিত পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছেন, তাও আবার ভারতে বসে, তা কিন্তু ভাবাই যায় না। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম কিভাবে পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছিলেন এক কাশ্মীরি শিক্ষক। আজকে দেখুন একটি ডাক্তারের কথা উঠে আসছে যেখানে তিনি নিয়মিত পাকিস্তানের জঙ্গিদের হয়ে বিভিন্ন রকম গুপ্তচর বৃত্তি করার পাশাপাশি সমাজকে ডিস্টেবিলাইজ করার কাজ করতেন, যাকে কালকে ভারতের গোয়েন্দারা উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে। তিনি কাশ্মীরের যুবক, তিনি কাশ্মীরের অনন্তপুর যে ডিস্ট্রিক্ট আছে সেখানে বাস করেন এবং সেখান থেকে তিনি একাধিক ছোট ছোট শিশুদেরকে স্কাউট করেন, তাদের মধ্যে জিহাদিপনা ঢুকিয়ে দেন এবং অবশেষে তাকে খুঁজে পাওয়া যায় কোথায়? উত্তরপ্রদেশের এক প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস কর্মরত অবস্থায়। অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র কাশ্মীরের এই ঘটনাগুলো কাশ্মীরকে কেন্দ্র করে যে ঘটছে তা নয়, গোটা ভারতবর্ষে কোথাও না কোথাও এদের লিঙ্ক আপটা কিন্তু ছড়িয়ে পড়ছে। যাই হোক, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আদিল আহমেদ। তিনি কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের বাসিন্দা। কালকে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় অপারেশন চালায় শ্রীনগর পুলিশ এবং স্পেশাল অপারেশনস গ্রুপ, এবং তাদের কাছে এটি স্পেশাল ইন্টেলিজেন্স মারফত খবর ছিল যে এই ডাক্তার দিনের পর দিন জেইসি মোহাম্মদের হয়ে বিভিন্ন রকম অপারেশনাল কাজকর্ম করছেন এবং তিনি কোভার্ট এজেন্ট। তিনি একাধিক জায়গায় বিভিন্ন পোস্টারও লাগিয়েছেন, যে পোস্টার ছোট ছোট শিশুদেরকে ইন্সপায়ার করে জিহাদি মানসিকতায়। অর্থাৎ পেশায় ডাক্তার, কিন্তু ডাক্তারি মুখোশের আড়ালে নিখাদ ভারত বিরোধী এবং ষড়যন্ত্রকারী একজন দেশদ্রোহী, এরকমই মনে করছেন ভারতের গোয়েন্দারা। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি যে হাসপাতালে কাজ করতেন সে হাসপাতালটির নাম আম্বালা ফেসিলিটি হাসপাতাল, এবং এর আগে তিনি দিল্লিতে কর্মরত ছিলেন। অর্থাৎ এরা কিন্তু প্রতিনিয়ত লোকেশন বদলাচ্ছে, যেটা ইম্পর্টেন্ট বিষয়। আমি বারবার এই খবরগুলো তুলে ধরছি কারণ আপনাদেরও এই প্যাটার্নটা বোঝা উচিত। এরা কোনো একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন কিন্তু কর্মরত অবস্থায় কাজ করছেন না। এরা প্রথমে দিল্লি যাচ্ছেন, দিল্লিতে তাদের দলে আরো 5-6 জনকে যুক্ত করে নিচ্ছেন, সেখান থেকে দেখুন উত্তরপ্রদেশ, কালকে উত্তরপ্রদেশের স্পেশাল ফোর্স অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি অনুধাবন করে তাকে হয়তো গ্রেফতার করেছেন। কিন্তু সব রাজ্যের পুলিশ এই রকম দক্ষতা দেখায় কি? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। কিছুটা উদাসীনতাও কিন্তু কাজ করে। দিনের শেষে আমরা ভারতীয়, ফলে স্বীকার করতে তো কোনো দ্বিধা নেই যে আমাদের সব কাজে বিলম্বিত বোধোদয়। ফলে আজকে যে অপারেশন উত্তরপ্রদেশ পুলিশ ভারতের গোয়েন্দারা একযোগে চালাতে পারলেন তা কিন্তু অন্য রাজ্যে হওয়াটা খুবই কঠিন। বিশেষ করে আমরা বাংলাতে দুদিন আগে দেখলাম বিএসএফ এবং পুলিশের মধ্যে নজিরবিহীন সংঘাত। অর্থাৎ দেশের সুরক্ষা যদি আগে হয়, প্রধান হয়, তাহলে এখানে কমিউনিকেশন সিস্টেম জোরদার করতে হবে, সেই বার্তাও কিন্তু এই ঘটনায় উঠে আসে। পরবর্তীকালে জানা যায় এই যে আদিল আহমেদ নামক ডক্টর, তিনি আল কায়দার অপারেটিভ বিলাল খানের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন। এই বিলাল খানকে কিন্তু আগের মাসে গ্রেফতার করে গোয়েন্দা দপ্তর। তার ফোন থেকে 4000টি পাকিস্তানি নাম্বার পাওয়া যায় এবং তিনি আসলে পরিষ্কার স্বীকারই করেছেন তারা ইন্সপায়ার্ড হয়েছেন আল কায়দা চিফ, যিনি ভারতবর্ষে দায়িত্ব ছিলেন, আসিম উমারের থেকে। অর্থাৎ আসিম উমার বিলাল খানকে ইন্সপায়ার্ড করেছেন, এই বিলাল খান ইন্সপায়ার্ড করেছেন আদিল আহমেদকে এবং সর্বোপরি একটি টিম ফর্ম করেছেন, যে টিম আসলে ভারতের বিভিন্ন জায়গায় গোপন অপারেশন চালানোর বড় সড় পরিকল্পনা করেছিল। একজন উত্তরপ্রদেশ, একজন ঝাড়খণ্ড, একজন দিল্লি, একজন বা কলকাতা। ফলে এই পুরো বিষয়টি হলো মাকড়সার জালের মতো। উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে ভারত আসলে কতটা বিপদ সীমার মধ্যে দিয়ে বইছে, যা কিন্তু ভারতের গোয়েন্দাদের তৎপরতায় বিভিন্ন ক্ষেত্রে রুখে যাচ্ছে। পরবর্তীকালে জানা যাচ্ছে যে এই পার্টিকুলার ব্যক্তি আসিম, এই যে আসিম যিনি আল কায়দার প্রধান, তার সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টও ছিলেন। এবং এদের অবজেক্টিভটা কি জানেন? এদের অবজেক্টিভ হলো ভারত সরকারের বিরোধিতা করে সমাজকে উত্তোলিত করা এবং এমন কিছু আন্দোলনকে সমাজের বুকে এস্টাবলিশ করা যাতে সরকার পতনকে নিশ্চিত করা যায়। এবং পরিষ্কারভাবে তিনি স্বীকার করছেন তারা শরিয়াত বেসড সিস্টেম
এটাকে অ্যাপ্লাই করতে চান, সমাজে ইমপ্লিমেন্ট করতে চান, এবং এর জন্য তারা সমাজকে অশান্ত করে ভায়োলেন্স ক্রিয়েট করতে চান, যাতে সরকার, পুলিশ, আইনরক্ষকরা বিপদে পড়ে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের ছকটা কিন্তু অনেক বড়। তারা শুধুমাত্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করিয়ে দিয়ে কিছু মানুষ মারবেন তা নয়, তারা কিছু কিছু ইস্যুকে কাজে লাগিয়ে ভারত সরকারের বিরোধিতা করার জন্য সমাজকে ডিস্টেবিলাইজ করবেন, এবং ছোট ছোট শিশুদের তারা ইন্সপায়ার করছেন রাস্তায় নামার জন্য, এবং শরিয়া আইনকে এস্টাবলিশ করার জন্য তাদের পুরো প্রচেষ্টা। কিন্তু এই পুরো ঘটনা কিন্তু একটা জিনিস আমাদের সামনে তুলে ধরছে, যে শুধুমাত্র মানে সমাজের পিছিয়ে পড়া মানুষই যে এদের কবলে পড়ছেন তা নয়, সমাজের ডাক্তার শ্রেণীরাও কিন্তু এদের কবলে অজান্তে ঢুকে পড়ছেন। আরো একটা উদাহরণ কালকে দিই। কালকে একটি হিস্টোরিক্যাল জাজমেন্ট হয়েছে, যেটা আপনাদের জানা উচিত। আমি ঠিক দুদিন আগে একটি ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম ভারতের এক সেনা কর্তাকে এবার গ্রেফতার করেছেন ভারতের গোয়েন্দারা। কিন্তু আমি সেদিন বলিনি সেটা হলো এই সেনা কর্তাকে গ্রেফতারের আগে একজন নেভি অফিসারকেও কিন্তু গ্রেফতার করেছিলেন ভারতের গোয়েন্দারা, এবং সরাসরি তার বিপক্ষে ইন্ডিয়ান নেভিতে বিভিন্ন ইনস্টলেশন পাকিস্তানে পাচার করার অভিযোগ ছিল। যদিও কোর্টে কেসটি বিভিন্ন ক্ষেত্রে ট্রায়ালের মধ্যে ছিল বলে আমি সেটাকে রিভিল করিনি, কিন্তু কালকে ট্রায়ালের পরে একটি জাজমেন্ট এসছে এনআইএ কোর্টে। সেখানে বলা হয়েছে যে ব্যক্তি দিনের পর দিন ভারতের নেভির ইনস্টলেশন পাকিস্তানকে সরবরাহ করেছেন, তার আপাতত 5 বছরের জন্য জেল হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে এই পুরো কেসে বিশাখাপত্তনম নেভি বেসকে কেন্দ্র করে এই কেস, ভাইজ্যাক নেভি বেসকে কেন্দ্র করে এই কেস, যেখানে ইন্ডিয়ান ডিফেন্স ইন্টেলিজেন্স তার যে ডিপ্লয়মেন্ট, তার যে প্ল্যান অফ অ্যাকশন, তার যে মিলিটারি স্ট্রাকচার, তার যে অপারেশনাল সিনার্জি, সমস্ত কিছু দিনের পর দিন পাকিস্তানকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছেন এক নেভি অফিসার। এবং এই গ্রুপটায় 15 জন সদস্য ছিলেন, এবং আপনারা শুনলে অবাক হবেন, এদের প্রথমে পাকিস্তানের নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল ফেসবুক থেকে। সেই ফেসবুক থেকে পরিচয়ের পর তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেন, এবং বিশাখাপত্তনমে যে ভাইটাল নেভি বেস আছে তার উপরে স্পাইংগিরি করেছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু ডকুমেন্ট তারা পাকিস্তানের হ্যান্ডেলারের কাছে তুলে দিয়েছেন, তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। অন্ধ্রপ্রদেশ থেকে এই কর্তাকে গ্রেফতার করা হয়, এবং পরবর্তীকালে জানা যায় 4টি আলাদা অ্যাকাউন্ট থেকে নিয়মিত এই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকতো। আব্দুল রহমান, সেইস্তান কাইসার, ইমরান গিলেতি এবং হামরুন, এই 4টে অ্যাকাউন্ট থেকে নিয়মিত পয়সা পেতেন এই ব্যক্তি। এবং পরবর্তীকালে চমকে যাওয়ার মতো বিষয় হলো, এই টোটাল কেসে এখনো অব্দি 15 জনকে গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দারা। ফলে এই ব্যক্তি একা নয়। আমি যে ডাক্তারের স্টোরিটা বললাম, তিনি একা নন। 15 জন, কোথাও 5 জন, কোথাও 13 জন, কোথাও 7 জন। ফলে এই যে মাকড়সা জালের মতো ছড়িয়ে থাকা আমাদের মানুষের ভিড়ে মিশে থাকা মানুষগুলো দিনের শেষে পাকিস্তানকে গুপ্তচর বৃত্তি করে ভারতের সঙ্গে দেশদ্রোহিতা করছেন, সেই প্রবণতা কিন্তু মারাত্মক। আমি আবার বলছি, ভারতের গোয়েন্দাদের কাজ পুরো বিষয়টাকে শেষ করে দেওয়া হয়তো, কিন্তু তাদের দায়িত্ব অনেকটা বেশি আমাদের থেকে, কিন্তু তাদের একার পক্ষে কিন্তু এই মাকড়সার জালকে কাটা কার্যত অসম্ভব। তা সত্ত্বেও ভারতের গোয়েন্দারা যে কাজ করছেন, একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা করছেন বলেই হয়তো আমরা বড় সড়ো কোনো বিপদের মুখে এখনো পড়িনি। যাই হোক, বড় ষড়যন্ত্র পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছিল, কখনো নেভি বেসের ইনফরমেশন নিয়ে, কখনো উত্তরপ্রদেশ কাশ্মীর থেকে একাধিক প্লট তৈরি করে, যা কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন ভারতের গোয়েন্দারা। স্যালুট টু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, যারা এই অসাধারণ কাজটি কালকে করলেন এবং আমার দেশকে দিনের শেষে সুরক্ষিত রাখলেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।